2012 সালের এক শান্ত দুপুরে নাসা ডিপ স্পেস নেটওয়ার্ক কন্ট্রোল সেন্টারে সবকিছু ঠিকঠাক চলছিল। ক্যালিফোর্নিয়ার বিশাল রেডিও ডিশ অ্যান্টেনা মহাকাশ থেকে আসা অত্যন্ত দুর্বল রেডিও সিগন্যাল শোনার চেষ্টা করছিল। কম্পিউটার স্ক্রিনে প্লাজমা, ম্যাগনেটিক ফিল্ড এবং চার্জড পার্টিকেলের লাইভ ডেটা একটানা আপডেট হচ্ছিল। সেই সময় বিজ্ঞানীরা হঠাৎ গ্রাফে কিছু পরিবর্তন লক্ষ্য করেন, যেখানে দেখা যায় সৌর বায়ুর চাপ কমছে এবং মহাজাগতিক রশ্মি বাড়ছে। এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, আর সেই ঐতিহাসিক মুহূর্তে কী ঘটেছিল সেই সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভয়েজার 1 যখন সূর্যের সুরক্ষা বলয় ছেড়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে এবং পৃথিবী থেকে কয়েক কোটি কিলোমিটার দূরে পৌঁছায়, তখন তার আশেপাশে কোনো গ্রহ, কোনো উপগ্রহ বা ধূমকেতু কিছুই ছিল না। তার চারপাশে ছিল শুধু গভীর অন্ধকার। এই অন্ধকার এতই গভীর ছিল যে সেখানে দিন বা রাতের কোনো পার্থক্য ছিল না। শুধুমাত্র দূরের নক্ষত্র থেকে আলো আসতো, যা ছোট ছোট বিন্দুর মতো দেখতে লাগতো। তাও কিন্তু সে থামেনি। প্রতি সেকেন্ডে তার গতি ছিল প্রায় 17 কিলোমিটার, অর্থাৎ প্রতি ঘন্টায় 60,000 কিলোমিটারেরও বেশি। পৃথিবী থেকে পাঠানো রেডিও সিগন্যাল তার কাছে পৌঁছাতে প্রায় 17 ঘন্টা সময় নিত। অর্থাৎ বিজ্ঞানীরা যে সমস্ত কমান্ড পাঠাতেন তার উত্তর পাওয়া যেত পরের দিন। ভয়েজার 1-এর একজন সঙ্গীও ছিল, ভয়েজার 2। সে অন্য অভিমুখে যাচ্ছিল। উভয় মহাকাশযান প্রায় ছোট একটা ঘরের সমান বড় এবং দুটোতেই বড় বড় অ্যান্টেনা লাগানো আছে, যাতে তারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারে। এতে এমন কিছু সেন্সর লাগানো আছে যেটা তাপমাত্রা, ম্যাগনেটিক ফিল্ড, প্লাজমা ঘনত্ব এবং কসমিক রেডিয়েশন পরিমাপ করে। এই ডেটায় বিজ্ঞানীদের সৌরজগতের সীমানা বাস্তবে কেমন সেটা বুঝতে সাহায্য করে। দূরত্ব বাড়ার সাথে সাথে সূর্যকে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো দেখাচ্ছিল। সেই সময় বৃহস্পতি, শনি এবং বাকি গ্রহগুলো পেছনে পড়ে গিয়েছিল। সামনে ছিল শূন্য মহাকাশ। এই সীমানাটাকেই বলা হয় হেলিওপজ, যেখানে সৌর বায়ু শেষ হয়ে যায় এবং ইন্টারস্টেলার স্পেস শুরু হয়। 2012 সালে রেকর্ড হওয়া পরিবর্তন ছিল এই সীমানা অতিক্রম করার প্রমাণ। এটা মানব ইতিহাসের প্রথম মহাকাশযান ছিল যেটা সত্যিই সৌরজগতের বাইরে গিয়েছিল। এত দূরে কিন্তু তাপমাত্রাও বদলে যায়। যেহেতু সেখানে বায়ু নেই, তাই আমাদের মতো করে ঠান্ডা অনুভূত হয় না, কিন্তু ধাতব কাঠামো ধীরে ধীরে অত্যন্ত শীতল হয়ে যায়। এই মহাকাশ যানটাকে বিদ্যুৎ দেওয়ার জন্য এতে রেডিও আইসোটোপ জেনারেটর লাগানো আছে, যা প্লুটোনিয়ামের তাপ থেকে বিদ্যুৎ তৈরি করে। এই শক্তি তার কম্পিউটার, ট্রান্সমিটার এবং সেন্সরগুলোকে সচল রাখে। যদিও প্রতি বছর পাওয়ার কমতে থাকে, এর কিছু সরঞ্জাম আগেই বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বাকি সিস্টেমগুলো দীর্ঘদিন ধরে কাজ করতে পারে। পৃথিবী থেকে দেখলে এগুলো কেবল কিছু সংখ্যা বলেই মনে হয়, কিন্তু আসলে এটি একটি যন্ত্র যা কোটি কোটি কিলোমিটার দূরে একাকী পথ চলছে। কখনো কখনো ছোট ছোট ধূলিকণা এর সাথে ধাক্কা খায়, যা প্রচণ্ড গতির কারণে ছোট বিস্ফোরণের মতো প্রভাব তৈরি করে। তবুও তার বাইরের ঢাল তাকে রক্ষা করে চলেছে। মহাকাশের রেডিয়েশন তার ইলেকট্রিক সার্কিটকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে, কিন্তু এর ডিজাইন এতটাই মজবুত যে কয়েক দশক পরেও এটা ডেটা পাঠাতে সক্ষম রয়েছে। এর পেছনে একটা বিশেষ গোল্ড প্লেটেড ডিস্ক লাগানো আছে, যাকে গোল্ডেন রেকর্ড বলা হয়। এটা কোনো বৈজ্ঞানিক যন্ত্র নয়, বরং একটা মেসেজ। এতে পৃথিবীর শব্দ, সঙ্গীত, শুভেচ্ছা বার্তা এবং ছবি রেকর্ড করা আছে। যদি ভবিষ্যতে কোনো বুদ্ধিমান সভ্যতা এটা খুঁজে পায়, তাহলে তারা জানতে পারবে যে এই মহাকাশ যানটা কোথা থেকে এসেছিল। এই ডিস্কটা একটা বিশেষ আবরণে সুরক্ষিত আছে, যাতে লক্ষ লক্ষ বছর পর্যন্ত এটা নষ্ট না হয়। এখনও পর্যন্ত এই মহাকাশ যানটা প্রায় 40 বিলিয়ন কিলোমিটারের থেকেও বেশি পথ অতিক্রম করেছে এবং একটানা দূরে সরে যাচ্ছে। প্রতিদিন এটা সৌরজগৎ থেকে আরও দূরে চলে যাচ্ছে। তার সিগন্যাল দুর্বল হয়ে পড়ছে, তবে এখনও পৃথিবীর অ্যান্টেনাগুলো তাকে শুনতে পাচ্ছে। যদিও এই পরিস্থিতি চিরকাল থাকবে না। আগামী বছরগুলোতে তার শক্তি আরও কমবে এবং একে একে সমস্ত সেন্সরগুলো বন্ধ হয়ে যাবে। তবু এই মহাকাশ যানটা থামেনি। সে এখনও সিগন্যাল পাঠাচ্ছে, এখনও তথ্য সংগ্রহ করছে এবং অনবরত এগিয়ে চলেছে। সৌরজগতের সীমানা পার করার পর এটা মানব প্রযুক্তিকে এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে যেখানে এর আগে কোনো যন্ত্র পৌঁছতে পারেনি। তার যাত্রা এখনও শেষ হয়নি। তার সামনে শুধু গভীর, শান্ত এবং অনন্ত অন্ধকার মহাকাশ বিস্তৃত। কোনো শব্দ নেই, কোনো আলো নেই, এমনকি কোনো নক্ষত্র নেই যে পথ দেখাবে। তবুও সে বিনা শব্দে, বিনা বাধাই এক স্থির গতিতে অনবরত এগিয়ে যাচ্ছে। যেন গন্তব্য নয়, এগিয়ে চলাই তার লক্ষ্য। যদিও এই গল্পটা পুরোপুরি নিঃশব্দ নয়, এত দূরে থাকা সত্ত্বেও সে পুরোপুরি একা নয়। মহাকাশের সেই গভীরতা থেকে সে আজও আমাদের পৃথিবীর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
তার ভেতরে থাকা ছোট ছোট ইনস্ট্রুমেন্টগুলো একটানা ডেটা রেকর্ড করে এবং সেগুলোকে রেডিও সিগন্যালে রূপান্তরিত করে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেয়। 2020 সালের পর থেকে পৃথিবীতে অবস্থিত নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনাগুলো প্রতিদিন মহাকাশ থেকে আসা এক অত্যন্ত দুর্বল রেডিও সিগন্যাল গ্রহণ করছে। এই সিগন্যালটা এতটাই ক্ষীণ যে একে ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে আলাদা করা মোটেও সহজ নয়। অনেক সময় বিজ্ঞানীদের ঘন্টার পর ঘন্টা ডেটা প্রসেস করতে হয় এবং বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে হয়, তারপরে আসল সিগন্যালটা পরিষ্কারভাবে ধরা পড়ে। এই সিগন্যালটা প্রায় 17 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৃথিবীতে পৌঁছায়। এর মানে হলো আমরা যখন ডেটা পাই সেটা আসলে প্রায় একদিন পুরনো ঘটনা। অর্থাৎ বিজ্ঞানীরা যখন মহাকাশ যানটার অবস্থান দেখেন তখন সে নিঃশব্দে আরও কয়েক লক্ষ কিলোমিটার পথ সামনে এগিয়ে গেছে। মহাকাশে ঘর্ষণ বা ফ্রিকশন প্রায় শূন্য, তাই একবার প্রাপ্ত গতি দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকে এবং মহাকাশ যানটার কোনো জ্বালানির প্রয়োজন পড়ে না। তার ইঞ্জিন এখন বন্ধ, তবুও সে থেমে নেই। লঞ্চের সময় পাওয়া গতি এখন তার একমাত্র ভরসা, সেটাই তাকে ক্রমাগত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যখন এই গতিকে 1000 বছরের স্কেলে রেখে দেখা হয় তখনই এর প্রকৃত অর্থ বোঝা যায়। 1000 বছরে এটা প্রায় 5 থেকে 6 ট্রিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এত বিশাল দূরত্ব কিলোমিটারে বোঝা অত্যন্ত কঠিন, তাই জ্যোতির্বিজ্ঞানে একে আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা হয়। এক আলোকবর্ষ হলো সেই দূরত্ব যেটা আলো 1 বছরে অতিক্রম করে, আর এটা প্রায় 9.5 ট্রিলিয়ন কিলোমিটারের সমান। এই হিসেবে 1000 বছর পর এই মহাকাশ যানটা প্রায় 17 থেকে 20 আলোকবর্ষের সীমানায় পৌঁছে যেতে পারে। এই দূরত্ব সৌরজগতের সীমানা থেকে অনেক দূরে আছে, যেখানে সূর্যের প্রভাব অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং আশেপাশের অন্যান্য নক্ষত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সূর্যের সবথেকে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি, যার দূরত্ব প্রায় 4.2 আলোকবর্ষ। এই নক্ষত্রটা একা নয়, বরং আলফা সেন্টাউরি নামক একটা ট্রিপল স্টার সিস্টেমের অংশ। কিন্তু এই মহাকাশ যানটা সেই অভিমুখে যাচ্ছে না, তাই সেটার কাছে এটা কখনোই পৌঁছাবে না। এই মহাকাশ যানটার পথ ইন্টারস্টেলার স্পেসের মধ্যে দিয়ে প্রায় একটা সোজা রেখায় অগ্রসর হচ্ছে। এখানে কোনো গ্রহ নেই, নক্ষত্র নেই, এমনকি বড় কোনো গ্যাসীয় মেঘও নেই। চারিদিকে অত্যন্ত পাতলা গ্যাস, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধূলিকণা এবং প্রায় শূন্য মহাকাশ বিস্তৃত। এত বিশাল এলাকায় কোটি কোটি কিলোমিটার পর্যন্ত কঠিন কোনো বস্তু চোখে পড়ে না। মনে হয় যেন সম্পূর্ণ মহাবিশ্ব হঠাৎ করে খালি হয়ে গেছে। কিন্তু এই শূন্যতা পুরোপুরি নিরাপদ নয়। এই অঞ্চলে সূক্ষ্ম ধূলিকণা কম হলেও তা পুরোপুরি শূন্য নয়। প্রতি ঘন সেন্টিমিটারে মাত্র কয়েকটা পরমাণু পাওয়া যায়। তা মহাকাশ যানটার প্রচণ্ড গতির কারণে প্রতিটা ছোট কণা এর গায়ে হালকা ধাক্কা কিংবা সংঘাত সৃষ্টি করে। এই অতিক্ষুদ্র ধূলিকণা যখন প্রতি সেকেন্ডে কয়েক কিলোমিটার বেগে আঘাত করে তখন সেগুলো ধাতব পৃষ্ঠে ছোট ছোট গর্ত তৈরি করে। এর প্রভাব একদিন কিংবা 1 বছরে বোঝা যায় না, কিন্তু দীর্ঘ সময় ধরে তা জমতে থাকে। কয়েকশো কিংবা কয়েক হাজার বছর পর এর বাইরের ধাতব আবরণে আঁচড়, হালকা ফাটল এবং সারফেসে ক্ষতির চিহ্ন পরিষ্কার দেখা যাবে। এর মানে এটাই যে আমরা যে মহাকাশকে শান্ত মনে করি সেটাই মহাকাশ যানকে নিঃশব্দে ক্ষয় করে চলেছে। যেমনটা একটু আগে আলোচনা করলাম যে ভয়েজার 1 বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 17 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। যদি এই গতি 1000 বছর বজায় থাকে তাহলে সে সূর্য থেকে প্রায় 17 থেকে 20 আলোকবর্ষ দূরে পৌঁছে যাবে। এত দূরত্ব থেকে সূর্যকে আর আকাশের প্রধান বা বিশেষ কোনো নক্ষত্র মনে হবে না। সেটা অন্যান্য হাজারো নক্ষত্রের মতো সাধারণ একটা উজ্জ্বল বিন্দুতে পরিণত হবে। পৃথিবীর অস্তিত্ব সেখান থেকে দেখা অসম্ভব হয়ে পড়বে। 1000 বছর পর এই মহাকাশ যানটা সম্পূর্ণ অন্য একটা স্টেলার এনভায়রনমেন্টে প্রবেশ করে যাবে। সো বন্ধুরা, আজকের এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? এই মহাকাশ যানটা কি 1000 বছর পর্যন্ত টিকে থাকতে পারবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।